আর বলো না চামেলি, ছেলে নিজে দেখে বিয়ে করে এনেছে। কতবার বললাম, ওরে দেখে শুনে আমি বিয়ে দেব, ভালো ঘরের মেয়ে আনবো। এই গরিব ঘরের একটা মেয়ে নিয়ে এসেছে, না আছে চাল না আছে চুলো। তা মেয়ের বাবাও তো কিছুই দেয়নি, ওই ঘরের মেয়ে এখন আমার ছেলের বউ। তা ওই রকম করে কেন বলছেন কাকিমা? আপনার ছেলের বউ তো দেখতে শুনতে বেশি ভালো, আর কাজকর্মও নয় জানে। আর যদি না জানে একটু শিখিয়ে নেবেন। কাজ আবার কি শেখাবো? ওই গরিব ঘরের মেয়ে যখন, কাজকর্ম তো ভালোই জানবে। তা ওই রূপের জন্যই তো আমার ছেলে চোখে হারাচ্ছে। ওই রূপের দেমাগেই তো আমাদের ঘরে উড়ে এসে জুড়ে বসলো। তাতে কি হয়েছে কাকিমা? এই আমার বড় আমাকে চোখে হারায়, তা আপনার ছেলেও নয় তার বউকে চোখে হারাবে, তাতে আর জ্বলনের কি আছে? ওরকম বাইরে থেকে মনে হয়। তা তোমারও তো ছেলে আছে। তা তোমার ছেলে যখন মা না করে বউ বউ করবে, তখন তোমারও জ্বলন ধরবে। তা এখন আমি যাই, ঘরে অনেক কাজ আছে। বলি বৌমা, তুমি এই বাড়িটাকে নিজের বাড়িই ভাববে। আর আমার তো কোনো মেয়ে নেই, তা তুমি আমার মেয়ের মতো। আর আমাকে তুমি আমার নিজের মাই ভাবতে পারো। কোনো অসুবিধা হলে সোজা আমাকে এসে বলবে, কোনো কিন্তু দ্বিধা করবে না। সত্যি বলছেন মা? আমি তো ভেবেছিলাম আমাদের বিয়েটা আপনি মেনে নেননি। তা আপনার কথাগুলো শুনে আমি খুব খুশি হলাম। ভগবান অনেক কপাল করে আমাকে আপনার মতো একজন শাশুড়ি মা দিয়েছেন। হ্যাঁ বৌমা, আমার ছেলে যে তোমাকে এত ভালোবাসে, এটা দেখেই তো আমি খুব খুশি। এই আমি আর কদিন বাঁচবো, তোমরা ভালো থাকলেই তো আমার ভালো লাগবে। দেখেছো শিউলি, আমি বলেছিলাম না আমার মা আমাদের বিয়েটা ঠিক মেনেই নেবে। তা আজ থেকে আমার মা যা যা বলবে তুমি শুনো। আর তোমারও কিছু অসুবিধা হলে আমার মাকে বলো। হ্যাঁ, বলি ছেলে বউ বউ করবে আর আমি সেটা সহ্য করব, তা কেমন করে হয়? আমার কি মাথা খারাপ নাকি? এত কষ্ট করে ছেলে মানুষ করলাম, আর সে কি না একটা গরিব ঘরের মেয়ে নিয়ে এসে এখন বউ বউ করে নাচছে। কাল থেকে আমার আসল রূপ দেখতে পাবে, আজ তো কিছুই দেখোনি। বুঝলি রতন, আজ থেকে তুই সকাল সকাল দোকান চলে যাবি। আমাদের অত বড় দোকান, তাছাড়া এখন তোর বউ এসেছে, তারও একটা খরচ আছে। সকাল সকাল দোকান গেলে আরো বেশি টাকা রোজগার হবে। কিন্তু মা, আমার তো ফিরতে ফিরতে দুপুর একটা হয়ে যায়। তা অতক্ষণ না খেয়ে থাকলে আমার যে খিদে পেয়ে যাবে। আমি তো একটু খাওয়া দাওয়া করেই আসলে দোকানে যাই। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। রান্নাঘরে আমি একটা থালায় চিড়ে আর গুড় রেখে দিয়ে এসেছি, তুই বরং খেয়ে নিয়ে তাড়াতাড়ি দোকানে চলে যা। ঠিক আছে মা, তাহলে আমি খেয়ে নিয়ে তাড়াতাড়ি দোকানে চলে যাচ্ছি। আমার ছেলেকে সকাল সকাল দোকান পাঠাতে পারলেই তো আমার আসল খেলাটা শুরু করতে পারবো। এই তো, ও এবার দোকানে যাবে আর আমার আসল খেলাটা শুরু হবে। বৌমা, বলি ও বৌমা, এদিকে একবার শুনে যাবে তো, কিছু কথা আছে। ওই আপনার ছেলে দোকানে গেল, তাই আমি দরজাটা লাগাতে গেছিলাম। তা মা, আপনার কিছু লাগবে বলুন না মা। মরে গেলাম মরে গেলাম। কি মাথা যন্ত্রণা, কি মাথা যন্ত্রণা! কাল রাত থেকে মাথা যন্ত্রণায় মরে যাচ্ছি। মা, আমি বরং আপনার জন্য একটু আদা দিয়ে চা করে আনছি। আদা দিয়ে চা খেলে মাথা যন্ত্রণা অনেকটা কমে যাবে। না 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 না, তোমাকে ওসব চাটা করতে হবে না। তুমি বরং আমার কতগুলো কাজ করে দাও। ওই কালকের যে এঁঠো বাসনগুলো আছে, ওই বাসনগুলো পুকুর পাড়ে গিয়ে মেজে নিয়ে এসো। আর ওই যে সামনের উঠোনটা আছে, ওটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিও। আর রান্নাটা সবার শেষে করবে, কারণ ঠান্ডা হয়ে যাবে তো, তাই সবার শেষে রান্না করবে। আ আ আ আচ্ছা ঠিক আছে মা, আমি সব কাজ করে দেব।
আপনি বরং বিশ্রাম নিন। তবে ওই একটা কথা ছিল, আমি মাছ কাটতে পারি না, ওটা আপনাকে একটু কেটে দিতে হবে, বাকি সব কাজ আমি করে দেব। এরপর শিউলি ঘরের সমস্ত কাজ একা হাতে করতে শুরু করে। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা। তারপরে সে রান্না করতে বসে। এই তো ঝোপ বুঝে কোপ মারার সময় এসে গেছে। এই একটা বাজতেই চললো, আমার ছেলে এখনই দোকান থেকে ফিরবে। বৌমা, বলি ও বৌমা, সারাদিন অনেক কাজ করেছো, সেই সকাল থেকে ঘরের সমস্ত কাজ তুমিই করেছো, তুমি বরং এখন একটু গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু মা, আমার রান্না তো এখনো শেষ হয়নি, এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার বর তো এখনই আসবে দোকান থেকে, তাকে তো খেতেও দিতে হবে। আহ, আমি যেটা বলেছি সেটাই শোনো তো, তুমি চলে যাও, বাকি রান্নাটা আমি করে নেব, তুমি গিয়ে একটু ঘুমিয়ে পড়ো, খাবার সময় আমি তোমাকে ডেকে দেব। এ কি মা, তুমি রান্না করছো? বিয়ে করে বউ নিয়ে এসেছি, ও তো একটু তোমার হাতে হাতে রান্না করে দিতে পারে। তোমার বয়স হয়েছে, এই বয়সেও তুমি রান্না করছো? কি আর বলবো রে রতন, যা বউ তুই বিয়ে করে আনলি, পুরো কপালটাই পুড়ে গেল রে। তোর বউ সকাল 10টায় ঘুম থেকে উঠে নিজেই রান্না করে খেয়ে দে আবার নিজেই শুয়ে পড়লো, তোর আমার কথা একবার ভাবলো না। এখন তুই ঘরে ফিরছিস, তোকে তো কিছু খেতে দিতে হবে, তাই ভাবলাম আমি রান্নাটা করে নিই। কি বলছো মা, শিউলি খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে? সত্যি আমার তো এখন খুব রাগ হচ্ছে। যাই হোক, আমাকে এখন ভাত দিয়ে দাও, খেয়ে নি, আর তুমিও বসে পড়ো। সত্যি মা, শিউলিকে বিয়ের আগে বোঝা যায়নি। আমি তো ভেবেছিলাম ভালো বই বিয়ে করে ঘরে আনছি, ও যে এরকম হবে তা কি করে বুঝবো বলো তো? সবই আমার কপাল রে রতন, সবই আমার কপাল। এই তোকে আর আমাকে সাদাসিধে পেয়ে ও মাথায় চড়ে বসেছে, কি আর করা যাবে। তুই বরং ভাতটা খেয়ে। এ কি, এ তো বিকেল হয়ে গেল। হায় হায়, এতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, শাশুড়ি মা যে বলেছিল আমাকে ডেকে দেবে, কই কেউ তো ডাকলোও না। থাক থাক, আর নাটক করতে হবে না। দিব্যি তো খেয়ে দিয়ে ফোঁস করে ঘুমাচ্ছ, এখন আবার বলছো বিকেল হয়ে গেল? কোনো লজ্জা নেই তোমার? আসলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম গো, শাশুড়ি মা তো বলেছিল আমাকে ডেকে তুলে দেবে, কই ডাকলো না তো। কোন মুখে তুমি কথাগুলো বলছো শিউলি? বলি তোমার তো দেখছি কোনো লাজ লজ্জাই নেই। এখন তো ভাবছি তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি ভুল করেছি। যাও যাও, এবার উঠে ঘরের কাজে মন দাও, অনেক নাটকবাজি হয়েছে, আমি এবার চললাম। হে ভগবান, এসব আমি কি শুনছি? শেষে কিনা আমার স্বামীও আমাকে ভুল বুঝছে। হায় ভগবান। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। শিউলিকে দিয়ে তার শাশুড়ি ঘরের সমস্ত কাজ করাতেই থাকে। তারপর একদিন, না, এই শিউলিকে যেভাবেই হোক ঘর থেকে বিদায় করতে হবে। আশেপাশের সব ছেলেরা বিয়েতে কত কি পেয়েছে, আর আমার ছেলের দোকান থাকা সত্ত্বেও বিয়েতে সে কিছুই পায়নি। বলি আমার ছেলে কি ফেলনা নাকি? একটা গরিব ঘরের মেয়ে এসে থাকছে, পড়ছে, সব খাচ্ছে, আমার এসব সহ্য হবে না। এর একটা ব্যবস্থা কাল সকালেই আমি করব। বলছিলাম মা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা সব কাজ আমি করে দিয়েছি। আমার শরীরটা আজ ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নিতে চাই। কোথাকার মহারানী এসেছে, বলে কিনা বিশ্রাম নেব। ওসব বিশ্রাম টিশ্রাম হবে না। রান্নাঘরে যাও আর মাছটা কেটে
তাড়াতাড়ি রান্না করে ফেলো। কিন্তু আমি তো মাছ কাটতে পারি না, মানে মাছ কাটা দেখলে আমার যে বড্ড ভয় লাগে। আমাকে অন্য কাজ দিন। ও সব বললে তো শুনবো না। আজ রতন ঘরে আছে, যাও যাও, তাড়াতাড়ি মাছটা কেটে মাছের ঝোল ভাত গরম গরম রান্না করে দেবে। ইস, কি কপাল আমার! খুব কষ্ট হয়। আমি ঘরের সব কাজ করে দেওয়া সত্ত্বেও কেউ আমার কোনো কাজের প্রশংসাই করে না। শাশুড়ি মা জানেন আমি মাছ কাটতে ভয় পাই, তাও সেই মাছটা আমাকে দিয়ে কাটা করাচ্ছে। যাই যাই, এবার ছেলের কানে ভালো করে বিষটা ঢুকিয়ে দিয়ে আসি। আজ তো বৌমাকে ঘর থেকে বিদায় করেই ছাড়বো। মা, সেই কখন কাতলা মাছটা নিয়ে এসেছি, এতক্ষণে তো শিউলির কাতলা মাছটা কেটে মাছের ঝোল রান্না করে দেওয়ার কথা, তা এখনো হলো না। ওই জন্যই তো বলেছিলাম রতন, ওই মেয়েকে বিয়ে করিস না। তখন তো তুই আমার কথা শুনলি না। বলি তুই যখন ঘরে থাকিস না, ঘরের সব কাজ আমি করি। তোর বউ যদি ঘরের কাজ করতো তবে না ওই মাছটাও কেটে দিতে পারতো। অভ্যাসই তো নেই, করবে কি করে? শিউলি, মাছটা নিয়ে তুমি এখনো বসে আছো? মাছটা কেটে পর্যন্ত উদ্ধার করতে পারোনি? সত্যি, মা ঠিকই বলে, তোমাকে বিয়ে করা আমার সবচেয়ে বড় ভুল। বিশ্বাস করো, এই মাছ কাটাটা বাদ দিয়ে আমি সব রান্না করতে পারি। আমি সব কিছু জানি, শুধু মাছ কাটতে বড্ড ভয় লাগে গো। ওই রক্তটা দেখলে কেমন একটা করে। তোমার মাকে তো আমি বলেছিলাম, সে তবুও শুনল না। থাক থাক, তোমাকে আর রান্না করতে হবে না। আমি মাকে ডেকে আনছি, মাই এবার রান্নাটা করে নেবে। তোমার হাতে আমি আর খেতেও চাই না। আপনি তো জানেন মা, আমি মাছ কাটতে পারি না, তাও আমাকে এভাবে কষ্ট না দিলেই কি হতো না? তবে রে পাজি মেয়ে, যত বড় মুখ নয় তত বড় কথা। দেখ কেমন লাগে। আজই তোকে আমি ঘর থেকে বিদায় করব। শাশুড়ি মা প্রথম দিন বলেছিল সে নাকি আমার নিজের মায়ের মতো। সব মিথ্যে, সব মিথ্যে, সব ভুল। ওরে মা, কাঁদিস না রে, কাঁদিস না। সবই ভগবানের লীলা খেলা, তার লীলা সেই জানে। তুই কাঁদিস না। তুই তো মন দিয়ে সংসারে সব কাজ করে গেছিস, আমি যে সব জানি রে। বাবা গো, আমি যে আমার স্বামীকে বড় ভালোবাসি, কিন্তু সেও আমাকে বড় ভুল বুঝেছে। আর আমার শাশুড়ি মাও আমার ওপর অনেক অত্যাচার করে। কি করব? মারে, তুই শ্বশুর বাড়ি ফিরে যা। ওইখানে গিয়ে তুই সামনে যে মাঠটা আছে সেখানে দেখবি একটা ফল পড়ে আছে। তুই সেই ফলটাকে হাতে নিয়ে হিং ত্রিং ছট, হিং ত্রিং ছট, হিং ত্রিং ছট বলবি। তারপর যা করার সেই ফলই করে দেবে। তোকে কোনো চিন্তা করতে হবে না মা, তুই সব ফিরে পাবি। যাক বাবা, অলক্ষী বিদায় হয়েছে। এতদিনে শান্তি, ঘরটা পুরো সুন্দর লাগছে। যাক, এইবার আমি আমার ছেলের আবার বিয়ে দেব। এই তো সাধু বাবা তো বলেছিল মাঠে যে ফলটা পড়ে থাকবে সেটা নিয়ে 3 বার হিং ত্রিং ছট বলতে। যাই, বলে ফেলি, হিং ত্রিং ছট, হিং ত্রিং ছট, হিং ত্রিং ছট। এরপর ওই জাদু বেল ফলের আঘাতে শিউলির শাশুড়ি অজ্ঞান হয়ে যায়। তার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। বৌমা, ও বৌমা, আমাকে ক্ষমা করে দাও বৌমা। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। রতন রে, তোর বউ ঘরে সব কাজ করতো। আমি মিথ্যা বদনাম দিয়েছি তোর বউয়ের নামে। তোর বউ যে মাছ কাটতে জানতো না তা আমি প্রথম দিনই জানতাম। আমি ইচ্ছা করেই এসব করেছিলাম তোর বউকে বিদায় করার জন্য। এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি তোর বউকে আমি অনেক কষ্ট দিয়েছি। শিউলি, মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বুঝতে পারিনি মা তোমার সাথে এমন অন্যায় করবে। আর আমিও ক্ষমা চাইছি, আমিও তোমাকে অনেক খারাপ কথা শুনিয়েছি। ঠিক আছে গো, ঠিক আছে।
এখন আমার আর কোনো কষ্ট নেই। চলো মাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলি। এরপর শিউলির শাশুড়ি সুস্থ হয়ে ওঠে আর তারা সবাই একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করে। রামনগর গ্রামে এক ধনী ব্যবসায়ী পরিবার বসবাস করত। সেই ব্যবসায়ীর একমাত্র ছেলে ছিল নিখিল। সে নিজের পছন্দে সোনাইকে বিয়ে করে, তাতে তার মা বেজায় অখুশি ছিল। মা, তুমি সেই কাল থেকে মুখ গোমড়া করে আছো। সোনাইকে যেন মেনেই নিতে পারছো না। ও গরিব ঘরের মেয়ে হতে পারে, তবে মনটা কিন্তু বড্ড ভালো মা। ভালো না ছাই, তোমার টাকা দেখে যে সোনাই তোমার ঘাড়ে ঝুলে পড়েছে সে কি আর আমি বুঝি না নাকি? যাই হোক, এখন ছেলের টাকা হাতাতে গেলে ছেলেকে হাতছাড়া করলে চলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে যা হবার তা নয় হয়ে গেছে, ও নিয়ে আমি আর ভাবছি না। বুঝলি নিখিল, আমার তোর কাছে একটা আবদার ছিল। আমি অনেক দিন ধরে একটা সোনার হার কিনবো ভাবছি, তা তুই যদি আমাকে একটা সোনার হার কিনে এনে দিস খুব ভালো লাগবে। সে আর এমন কি বড় কথা, আমি তো এখনই বাজার যাচ্ছি। তোমার জন্য না হয় সোনার একটা দামি হার এখনই কিনে এনে দিচ্ছি। হুম, তোমার টাকা ওই গরিব ঘরের মেয়ে নেবে তা তো আমি সহ্য করবো নি বাবা। তার থেকে ভালো আমি এরকম একটা একটা করে দামি জিনিস চাইবো, যাতে ওই গরিব ঘরের সোনাই তোর কাছে কিছু চাইতে না পারে। মা, এখন তবে আমি আসি। আমি দোকানেও যাব, আর আসার সময় তোমার হারটাও কিনে নিয়ে আসবো। তুমি বরং সোনাইকে সংসারের কাজকর্ম একটু দেখিয়ে দাও। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি সোনাইকে সব শিখিয়ে পড়িয়ে দেব, তোর কোনো চিন্তা নেই। তুই এখন দোকানে যা, আর হ্যাঁ, আসার সময় আমার ওই দামি সোনার হারটা কিনে আনতে ভুলিস না যেন। ওই গরিব ঘরের মেয়ে বড় লোকের ছেলেকে কি এমনি এমনি বিয়ে করেছে নাকি টাকা পয়সার লোভে? কে জানে, গরিবের মেয়ে হাত টানের হয়তো স্বভাবও থাকতে পারে। যাই হোক, বৌমা, বলি ও বৌমা, এদিকে একবার শুনে যাও তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই তো মা, আমি এসে গেছি। আমাকে ডাকছিলেন, বলুন না কি কথা। শোনো বৌমা, আমার ছেলে তোমাকে মাথায় করে রাখলেও আমি কিন্তু তোমাকে পায়ের তলাতেই রাখবো। গরিবের মেয়ে, এক পয়সাও তো বাবা মা দিতে পারেনি, তাছাড়া হাত টানের স্বভাবও তোমার থাকতে পারে। কি দরকার, তুমি আজ থেকে ঘরের সমস্ত কাজ করবে। কাল থেকে আমাদের বাড়ির যে কাজ করতো সে কিন্তু আসবে না, তাই ঘরের সব কাজ এখনই তুমি শুরু করে দাও। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চুরি করব না। আমার হাত টানের স্বভাব নেই। যাই হোক, আপনি যখন বলেছেন ঘরের সব কাজ আমি একাই করে দিচ্ছি, আমার এই সব কাজ করার অভ্যেস আছে। সোনাই এরপরে ঘরের সমস্ত কাজ একা হাতে নিজেই করতে শুরু করে দেয়। এই মেয়েকে যে করেই হোক আমার ছেলের ঘাট থেকে নামাতেই হবে, না হলে বিশ্বাস কি, কোন দিন দেখব সব সম্পত্তি নিয়ে এই মেয়ে কেটে পড়েছে। কি বৌমা, তোমার রান্না বান্না কতদূর এগোলো? যাই হোক, যতদূর হয়েছে হয়েছে, তোমাকে আর রান্না বান্না করতে হবে না, বাকিটা আমি সেরে নেব। তুমি এখন এখান থেকে চলে যাও। না না মা, আমি একাই সবটা করে নিতে পারবো। আপনি বরং একটু বিশ্রাম নিন। আমি যখন এসে গেছি রান্নাবান্না আমি তখন করে নেব। এই যে মেয়ে, আসার সাথে সাথেই তো দেখছি মুখে মুখে চোপা করতে শুরু করেছো। আমি যেটা বলছি সেটা শোনো। তুমি এখন এখান থেকে চলে যাও, ওদিকে আর বাকি যা কাজ আছে সেগুলো সারো, এদিকটা আমি সামলে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বরং চলেই যাচ্ছি। আপনি যখন বলেছেন তখন তো আমি যাচ্ছি। খোকার আমার বেগুনে অ্যালার্জি আছে, এই বেগুনটা মিশিয়ে দিয়ে খোকার মনটা আজ বিষিয়ে দেব। হি হি হি। এ কি সোনাই, আমি যে তোমাকে বলেছিলাম আমি বেগুন খাই না, বেগুনে আমার অ্যালার্জি আছে, তা সত্ত্বেও তুমি তরকারিতে বেগুন দিয়ে রান্না করেছো। তুমি দেখছি কোনো কথাটাই শোনো না।
কেন, মা কি তোমাকে বলে দেয়নি নাকি? আর মা তো বলবে না এমনও নয়। সত্যি কোন দিকে যে তোমার মন থাকে তুমিই জানো। হ্যাঁ, আমি তো জানি যে তুমি বেগুন খাও না। বিশ্বাস করো, আমি তো তরকারিতে বেগুন দিইনি, কিন্তু বেগুনটা এলো কি করে আমার যে মাথায় ঢুকছে না। ওরে খোকা, এসব নিয়ে এত মাথা গরমের কি আছে? প্রথম প্রথম ভুল একটু একটু সবাই করে, পরে না হয় আস্তে আস্তে শিখে নেবে। এ নিয়ে তুই ভাবিস না, আমি হাতে পিঠে গড়িয়ে নেব। আজ মায়ের কথায় তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি। তা বলে এই সব ভুল রোজ রোজ করলে তুমি ভেবো না আমি তোমাকে ক্ষমা করে দেব। যাই হোক, ওই তরকারিটা বাদ দিয়ে বাকি তরকারি দিয়ে আমি আজকে ভাতটা খেয়ে নিচ্ছি। এ কি, এসব আমি কি দেখছি? শাশুড়ি মা তো দেখছি আমার সামনে একরকম ব্যবহার, আর ছেলের সামনে একদম উল্টো। অদ্ভুত মানুষ তো। আর বলিস না জবা, তোর দাদা যে কি একটা বিয়ে করলো। সত্যি, তোর এত ভালো বাড়িতে বিয়ে দিয়েছি, আর তোর দাদা দেখ একটা গরিব ভিখারি ঘরের মেয়েকে এ বাড়ির বউ করে চলে এলো। যাই হোক, এবার বল তো এই সোনার হারটা কেমন হয়েছে? আমাকে মানাবে কিনা দেখ। তোর দাদা কালকে আমার জন্য নিয়ে এসছে। না না মা, ওভাবে কেন বলছো? আমি বৌদির সাথে নিজে কথা বলেছি। বৌদি গরিব ঘরের মেয়ে হতে পারে, কিন্তু মনটা কিন্তু ভালো। তুমি ভুল বুঝছো। দাদা তোমার জন্য নিয়ে এসেছে। আচ্ছা, আমি তো ভাবলাম যে বৌদিকে দেবে বলে তুমি এই হারটা দাদাকে দিয়ে কিনে আনা করিয়েছো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই এত দামি হার ওই গরিব ঘরের মেয়েকে দেব? দূর দূর, তাছাড়া এইসব দামি জিনিস সাবধানে রাখতে হবে। গরিব ঘরের মেয়ে কখন যে এইসব জিনিস দেখতে পেলে চুরি করে নেবে কোনো ভরসা আছে নাকি? এই হার আমার ছেলে আমাকে দিয়েছে, এ কি যে সে হার নাকি? ওই বউকে কি করে ঘর থেকে তাড়াতে হয় তা আমার মাথায় বেশ ভালোই জানা আছে। যাই হোক, এইবারে বুদ্ধিটা খেলাতে হবে। বৌমা, বলি ও বৌমা, আমার আর আমার মেয়ের জন্য একটু চা করে নিয়ে আসো তো। আর একবার এদিকে শুনে যাও, তোমার সাথে একটু দরকারি কথা আছে। মা, বলছিলাম কি, আমাকে না একবার বাপের বাড়ি যেতে হবে। বাবার শরীরটা ভালো না। ওই রামু কাকু এসে খবর দিয়ে গেল। বলি, আমি ভাবছি কালকেই চলে যাব। আচ্ছা আচ্ছা, তাই নাকি? বেশ তো, তবে কালকে বাপের বাড়ি যেও। তবে হ্যাঁ, যাওয়ার আগে ঘরের সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু যেও। বাপের বাড়ি যাওয়ার নাম শুনেও শাশুড়ি মা কোনো বাধা দিল না। কেমন একটা খটকা লাগছে। যাই হোক, এখন ঘরের সমস্ত কাজগুলো সেরে নি, কাল আবার বেরোতে হবে। ব্যাস, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। ঠিক যেমন যেমনটা ভেবেছিলাম তেমন তেমনটাই হচ্ছে। আর একটা দিন এই বাড়িতে সোনাই থাকবে, তারপর কাল সকাল হলেই দূর দূর করে বের করে দেব। ওরে খোকা, আর বলিস না, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। আমার ওই দামি সোনার হারটা আজ সকালে দেখছি বাক্সে নেই, হারিয়ে গেছে। আমার তো মনে হয় কেউ চুরি করে নিয়েছে। এসব কি বলছো মা? ঘরের দরজা তো বন্ধই ছিল। তাছাড়া আমাদের চারজন ব্যতীত ঘরে তো কেউ আসেও নি। তাহলে হারটা চুরি হলো কি করে? এই দেখ খোকা, এই দেখ, হারটা আর নেই। হায় রে, কত শখ করে এই হারটা তোকে কে না করালাম। হায় হায়, কে যে নিয়েছে? এখন তো মনে হচ্ছে তোর ওই গরিব ভিখারি বউটাই নিয়েছে। তাছাড়া আমাদের তিনজনের মধ্যে তো আর এই হার কেউ নিয়ে চলে যাবে না। এসব তুমি কি বলছো? সোনাই হারটা চুরি করেছে? তা কি করে হয়? তবে যদি তাই হয়, আমি আজই সোনাইকে এই বাড়ি থেকে বের করে দেবো। সবই আমার কপাল রে খোকা। তোর বউকে রাজরানীর মতো রেখেছিলাম, হাজারটা ভুল ক্ষমাও করে দিচ্ছিলাম, তারপরেও এত বড় কাণ্ড ঘটাতে পারলো। কালকে আমি আর আমার মেয়ে যখন ছিলাম, ঘরে তোর বই এসেছিল, তার মানে হারটা তোর বই নিয়েছে। যাক বাবা, আজ সকাল সকাল ঘরের সব কাজ হয়ে গেছে। এবার আমি বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। মায়ের দামি হারটা চুরি করে এখন সকাল সকাল বাপের বাড়ি যাওয়া হচ্ছে? তুমি কি ভেবেছো তোমার মতলব আমি বুঝি না? মা ঠিকই বলেছিল, তোমার হাত টানের স্বভাব আছে। গরিব ঘরের মেয়ে কি না? হ্যাঁ,
তোমার মায়ের হার চুরি হয়ে গেছে? এসব তুমি কি বলছো? আমি কোনো হার নিইনি। বিশ্বাস করো, আমি কোনো হার চুরি করিনি। হার চুরি করনি তো হারটা গেল কোথায়? হ্যাঁ, কালকে আমি আর আমার মেয়ে যখন ওই দামি হারটা দেখছিলাম তখন ঘরে তুমিই ছিলে, আর আজ সকালেই হারটা নেই। বাহ, বাপের বাড়িও যাচ্ছ, তার মানে তো এটাই স্বাভাবিক না যে আমার হারটা চুরি করি বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছ? বিশ্বাস করুন, বিশ্বাস করো তুমি, আমি কোনো হার চুরি করিনি। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর বউ নই। বিশ্বাস করো, হে ভগবান, আমাকে রক্ষা করো ঠাকুর। হুম, যা চাল চেলেছি না, আমার খোকা আজই এই মেয়েকে ঘর থেকে বের করে দেবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও। আর হ্যাঁ, আর কোনোদিন এই বাড়িতে ঢুকবে না, আমি তোমাকে বলে দিলাম। বৌদি কোথাও যাবে না দাদা। সমস্ত সত্য না জেনে এইভাবে কারোর ওপর দোষ দেওয়া কখনোই ঠিক নয়। আমি জানি কাল রাতে কি হয়েছিল। বৌদি কোনো হার চুরি করেনি। আসলে মাই কাল রাতে হারটা সরিয়ে রেখেছিল, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। এসব তুই কি বলছিস বোন? হ্যাঁ, ঠিকই বলছি। তাহলে শোন, কাল রাতে আমি যখন মায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমি আর আমার মেয়ে যখন ছিলাম, সোনাই তখন ওখানেই ছিল। সুতরাং এই হারটা যদি এখন আমি সরিয়ে দিই, তাহলে সবাই এটাই বিশ্বাস করবে যে সোনাই এই হারটা চুরি করেছে। তাছাড়া সোনাইও কাল বাপের বাড়ি যাচ্ছে, সুতরাং ওর নামে এই বদনামটা দেওয়া খুব সুবিধার হবে। তারপর চিরতরে আমার ছেলের ঘাত থেকে ওকে সরিয়ে দিতে পারবো। শুধুমাত্র বৌদি গরিব বলে মা এতটা নিচে নামতে পারলো? না না, আমি এই অন্যায় কিছুতেই মেনে নেব না। যে অন্যায় করেনি তাকে কিছুতেই এই মিথ্যা অপবাদ আমি লাগতে দেব না। তুমি আমাকে বাঁচালে বোন। আমি হয়তো বড় লোকের মেয়ে নই, হয়তো ভালো বউও নই, তবে আমি চোর বউ নই। ছি মা, তুমি সোনাইকে এত বড় মিথ্যা অপবাদটা দিতে পারলে? আমি তো ভেবেছিলাম তুমি সোনাইকে বউ হিসাবে মেনে নিয়েছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অর্থ আর সম্পত্তির লোভে মানুষ চিনতে ভুলে গেছিলাম। যাই হোক, আমি এখন বুঝতে পেরেছি আমার বউ আর যাই হোক চোর নয়, আর গরিব ঘরের মেয়ে মাত্র কেউ খারাপ হয় না। যাক মা, তুমি বৌদিকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে চোর প্রমাণিত করতে চেয়েছিলে, আর শেষে বৌদি কিন্তু সবার মনটা চুরি করে নিল। আমাদের সবার মনে বৌদি কিন্তু সুন্দর একটা জায়গা গড়ে নিল। আজ থেকে সবাই একসাথে থাকবো আমরা।